একটু 41 নম্বর অঙ্কটা একটু দেখব। এখানের মধ্যে বলা আছে 85 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 8:9, দ্রবণে সিরাপের অনুপাত কত? তো এটা খুবই সহজ ছিল। 85কে আপনি দুইটা অনুপাতের যোগফল ছিল কত, 17 দিয়ে আপনি ভাগ করে, যেহেতু আপনাদের বলছে হচ্ছে সিরাপের অনুপাত কত, মানে সিরাপ কতটুকু ছিল, তাহলে আমরা 9 দ্বারা গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে 5 নং হচ্ছে 45, এটা হচ্ছে উত্তর। এটা পারা যাবে, সমস্যা নাই। এরপরে আসেন আমরা এর পরেরটা দেখব। এটা হচ্ছে 3, 6। এখান থেকে এই ধারাটা মেলানোর জন্য প্রথমে ছিল হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 27, বুঝছেন? তো এখান থেকে এতটুকু পর্যন্ত বাড়ছে হচ্ছে কত, 3। এখান থেকে এতটুকু পর্যন্ত কত হয়, 5। এখান থেকে এতটুকু পর্যন্ত গ্যাপ হচ্ছে 7। তাহলে এখান থেকে এতটুকু হবে কত, 9। তাহলে বোঝাই যাচ্ছে পরেরটা হবে কত, 11। তার মানে আমরা 28-এর সাথে যদি 11 যোগ করে দিই, তাহলে এটা কত হয়? আচ্ছা, এখানে হচ্ছে আপনার 27 না, এখানে 27, 28 না, এখানে হচ্ছে 27। তাহলে 27-এর সাথে 11 যোগ করলে হবে এখানে 38। এটা হচ্ছে উত্তর। পারা যাবে? আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এটার নাম্বার কত ছিল? নাম্বার হচ্ছে আপনার 42 ছিল। তাহলে এই হচ্ছে 43 নাম্বার। 43 নাম্বারটা আমরা একটু দেখব। 43 নম্বরে কি বলা আছে দেখেন, যে 56টি খোলা 334 টাকা বিক্রি কিনে 42টি কলা 252 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে লেখা আছে হচ্ছে 56টি কলার ক্রয় মূল্য হচ্ছে কত, 334 টাকা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে একটি কলা, তাই না? একটি কলার ক্রয় মূল্য, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে, 334 ভাগ হচ্ছে 56। আমরা যদি 334কে 56 দ্বারা ভাগ করি, তাহলে হবে 6 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য, আপনারা একটু মিউট করেন, বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য, আপনারা মিউট করেন। একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 252 ডিভাইডেড বাই হচ্ছে 42। আমরা যদি 252কে 42 দ্বারা ভাগ করি, তাহলে হবে কয় টাকা, 6 টাকা। তাহলে দেখেন এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি বলেন, সমান। ক্রয় মূল্য প্লাস হচ্ছে বিক্রয় মূল্য, দুইটা কি সমান। যেহেতু সমান, তাহলে এখানে উত্তরটা কোনটা হবে, কোনো লাভ বা কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে উত্তর, বুঝছেন নি? কোনো লাভ বা কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? ওকে। এটা শর্টে করা যায় না? জি, শর্টে করা যায় না, শর্টকাটে? এটাতে কি বলা আছে, কোনো গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় 21,600 জন হলো। মানে কি বললে বলেন তো, যে গ্রামের জনসংখ্যা 8% বৃদ্ধি পাওয়ায় কত হয়েছে, 21,600 জন হলো। পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল? তার মানে বোঝা যাচ্ছে যেটা বর্তমান, জি, মানে বর্তমানে হচ্ছে, যদি আমরা পার্সেন্টেজে দেখি, পূর্বে ছিল হচ্ছে আপনার 100%, তাই তো, 100%। কিন্তু
বর্তমানে এটা হয়ে গেছে কত 108%। 108% বৃদ্ধি পেয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি 108% সমান হচ্ছে 21,600। বুঝছেন? তাহলে এইটা আমরা বলতে পারি। তাইলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 108%, 108% সমান হচ্ছে 21,600। তাইলে 1% সমান কত হবে? 1% সমান হবে 21,600 ডিভাইডেড বাই 108। আর যদি আমরা 100% বের করতে চাই তাহলে কি করব? 21,600-কে আমরা 100 দ্বারা গুণ করে 108 দ্বারা ভাগ করে দিব। খুব সুন্দর একটা ক্যালকুলেশন, তাই না? এইটাকে 2 দিয়ে করলে হবে কত? 216। 108কে 2 দিয়ে করলে তাহলে 2 এর পরে কয়টা শূন্য হচ্ছে? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, প্রায় কত? 20,000, তাই না? তাহলে উত্তর হবে 20,000 জন। ক্লিয়ার হয়েছে আপনাদের? দেখেন তো, ক্লিয়ার? আচ্ছা, পাড়ের বিস্তার সহ একটি পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 3034 বর্গমিটার এবং পার ছাড়া, মানে কি পার ব্যতীত শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গমিটার। যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 মিটার এবং আচ্ছা দেখেন, যদি পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য 66 মিটার এবং পাড়ের বিস্তার 3 মিটার হয় তবে পুকুরের প্রস্থ কত এটা বের করতে বলছে। তো এইটা দেখার আগে আমরা একটু বুঝে আসি বিষয়টা কীরকম, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ধরেন এই হচ্ছে একটা পুকুর, পুকুরের পার সহ পুকুর আর কি। তো এটার ভিতরে আমি পুকুরটা অঙ্কন করব। এই ধরেন পুকুর। আচ্ছা, তো আপনাকে এখানে ইনফরমেশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে যে বিস্তার সহ, এই দেখেন পাড়ের বিস্তার সহ পুকুরটির দৈর্ঘ্য দেওয়া আছে। বুঝছেন? দৈর্ঘ্যটা কি করা আছে? দেওয়া আছে। তাহলে কোনটা হবে? দৈর্ঘ্য হচ্ছে এইটা, এটা হচ্ছে পার সহ, ঠিক আছে? পার সহ। আর এখানে বিস্তারটা আপনাকে বলে দিছে, বিস্তারটা আপনাকে কি করছে? বলে দিছে। এখানে একটু বড় হয়ে গেছে, ওকে। তাহলে দেখেন পার সহ এটা হচ্ছে এই উপরেরটা, বুঝছেন? এটা। আর এখানে বিস্তার কত বলছে? এই যে বিস্তার, বিস্তার হচ্ছে কত বলেন? 3। বিস্তার কত? 3। আচ্ছা, তাহলে আপনাকে শুধু এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ, আপনাকে এই প্রস্থ বের করতে বলছে। এটা বুঝছেন কিনা বলেন? এটা হচ্ছে শুধু পুকুর, এই যে পুকুর আছে না, এটা হচ্ছে পুকুর। কি ব্যতীত? পার ব্যতীত, ঠিক আছে? পার ব্যতীত। তার মানে পার ব্যতীত, ব্যতীত পুকুরের দৈর্ঘ্য দেখেন, পার ব্যতীত, পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, পার ব্যতীত পুকুরের দৈর্ঘ্য কত হবে বলতে পারবেন? দেখেন এই দিকে একটা কমবে, এই দিকে একটা কমবে, তার মানে মাইনাস, হ্যাঁ 3 × 2, এটা তো জানেন আপনারা। তাহলে হবে আপনার কত? 66 মাইনাস হচ্ছে 6, তার মানে হচ্ছে কত? 60 মিটার। 60 মিটার, এটা আমরা বোঝা গেল, তাই না? 60। তাহলে এখানে আমরা কিন্তু শুধু পুকুরের যে দৈর্ঘ্যটা 60, এটা আমরা পেয়ে গেলাম। আর আপনাকে এই প্রস্থটা বের করতে বলছে। এখন এই প্রস্থ তো আমরা জানি না, আমরা কি জানি? জানি না। তবে আমরা পার ব্যতীত, ওই দেখেন পার ছাড়া শুধু পুকুরের ক্ষেত্রফল জানা আছে। তাহলে এখন আমরা কিভাবে লিখব? দেখেন প্রস্থ ইন্টু দৈর্ঘ্য কত বের করছিলাম আমরা বলে?
ষাট দৈর্ঘ্য 60। ষাট এইটা সমান, এটার ক্ষেত্রফল কত হবে 2400 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা খুব সহজে প্রস্থ বের করে নিতে পারবো, খুব সহজে আমরা কি করতে পারবো, প্রস্থ বের করা যাবে। অতএব প্রস্থ সমান হবে 2400 ডিভাইডেড বাই 60। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি, এটা হবে কত 4 শূন্য, তার মানে প্রস্থ হচ্ছে কত, প্রস্থ হচ্ছে কত 40। তাহলে আপনাকে ইনি শুধু প্রস্থ বের করতে বলছে, তার প্রস্থ হচ্ছে আপনার 40 মিটার। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের সবার? ক্লিয়ার করতে পারবেন? তবে আমি একটা নিয়ম দিব, এই নিয়মে আপনারা সলভ করেন। আর যদি আমি ফ্রি ক্লাস দিই তাহলে এটার নিয়মগুলো আর সুন্দর করে ক্লিয়ার করব। আমি 2টা মাত্র সূত্র দিয়ে এগুলা যাবতীয় যত ধরনের অঙ্ক আছে, পার্সেন্টেজ ছাড়া হোক অথবা পার্সেন্টেজ সব করা সম্ভব। যদি আপনাকে এটা হচ্ছে একই দেখেন, এখানে হচ্ছে কোনো পরীক্ষায় 52% এবং বাংলায় হচ্ছে আপনার কত 42% অকৃতকার্য মানে ফেল। এখন উভয় বিষয়ে 17% অকৃতকার্য, মানে সবাই অকৃতকার্য। সবাই যদি সমান হয় তাহলে সূত্রটা হচ্ছে এরকম, উভয় বিষয়ে কতজন কৃতকার্য হয়েছে। তাহলে উভয় বিষয়ে কৃতকার্য সমান হবে 100 মাইনাস 100 মাইনাস হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই, সব যদি একই বিষয় থাকে তাহলে এখানে মাইনাস বি মানে উভয় বিষয় বোথ। আচ্ছা, তাহলে আপনি কি করবেন, 100 মাইনাস এক্স বলতে এখানে কত আছে, এক্স বলতে এখানে আছে হচ্ছে আপনার কত 52 প্লাস 42 মাইনাস হচ্ছে কত 17। এটা একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন, এক লাইনে উত্তর বের হয়ে যাবে। মাইনাস, তাহলে এখানে যদি সব যোগ করি তাহলে কত আসে 77%, তাই তো 77%। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করব, 100 থেকে যদি আমরা 77% কি করি বিয়োগ করি তাহলে কত পার্সেন্ট আসে 23%। কত পার্সেন্ট 23%। এটা হচ্ছে আপনার উত্তর। বুঝছেন সবাই? বুঝছেন কিনা বলেন। যদি অকৃতকার্যের কথা বলতো, জি যদি অকৃতকার্যের কথা বলতো, হ্যাঁ, যখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে সবাই কিন্তু একই, তাই না, মানে এটা হচ্ছে অকৃতকার্য, এটাও অকৃতকার্য, এটাও অকৃতকার্য, বের করতে বলছে কৃতকার্য, তখন সূত্র এটা ব্যবহার করবেন। আর অন্যটার জন্য আমার একটু বোঝাতে হবে, এজন্য আপনারা ওই যে ক্লাসে আমি ডিটেলস আলোচনা করব তখন ওই ক্লাসে আসলে আরও সুন্দর করে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, পেয়ে যাবেন ক্লাস, সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন, কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1800 জন। ঠিক আছে, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেলে আবার 5% ছাত্র যদি নতুন ভর্তি হলো, এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বৃদ্ধি পাইছে। অর্থাৎ একটা স্কুলে 4% ছাত্র চলে গেছে, আবার নতুন ভর্তি হয়েছে হচ্ছে আপনার কত, ছাত্রী ভর্তি হয়েছে আপনার 5%। এখন কে গেল এবং কে আসলো, এইটার যে মুখ্য বিষয় বর্তমানে 2% বৃদ্ধি পেয়েছে, এটা গুরুত্বপূর্ণ। তার মানে এখানে কিচ্ছু করতে হবে না, এখানে আপনাকে যেটা করতে হবে যে এই যে 1800 জন হচ্ছে আছে, এর মধ্যে এখন বর্তমানে বৃদ্ধি পাইছে এই 1800 জনের মধ্যে 2%, এটাই হচ্ছে এখন বর্তমান। তাহলে এখানে আমরা কি করব, 1800 জন প্লাস এই যে 1800 জন আছে এইটার 2% যদি নেই তাহলে কত আসে 34, তাই না, 18 দুগুণা 34, তাহলে হচ্ছে 1800 প্লাস হচ্ছে 34 সমান হচ্ছে কত 1800 কত 34 জন। এটা বুঝছেন কিনা সবাই বলেন, এটা বুঝছেন? মানে ধরেন একটা স্কুলের মধ্যে 1800 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 4% ছাত্র চলে গেল, আবার 5% ছাত্রী ভর্তি হলো,
এর ফলে মানে কি ফাইনালি রেজাল্টটা হচ্ছে 2% বৃদ্ধি পাইছে। তাহলে কতজন গেল এবং কতজন আসলো তার চেয়েও মুখ্য বিষয় বর্তমানে এখন 2% বৃদ্ধি পাইছে। এখন বলছে যে বর্তমানে ওই স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে 1800 জনের মধ্যে 2% বৃদ্ধি পাইছে, মানে 34 জন কি হয়েছে বৃদ্ধি পাইছে। তাহলে বর্তমানে হচ্ছে 1834 জন। ক্লিয়ার? বুঝছেন? এখন বুঝছেন নি? হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে। এই ধরনের পূর্বপেক্ষা মানে পূর্বমূল্য এই জাতীয় কোনো অঙ্ক যদি আসে তাহলে খুব সহজে কিন্তু একটা কাজ করা যায়, আপনি খুব দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারবেন। দেখেন দেখেন এখানে কি বলা আছে, লবণের মূল্য কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 10% বেড়ে যাওয়ায় 7,500 টাকা পূর্বাপেক্ষা 7 কেজি লবণ কি পাওয়া যায় বলেন? কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে, মানে লবণের দাম কত টাকা বেড়েছে। তাহলে দেখেন এই যে 10% যেটা এই এখানের যে 10%টা তার মানে হচ্ছে 7,500 টাকার 10%টাই বাড়ার কারণে এই 30 কেজি লবণ কম পাওয়া গেছে। তার মানে বোঝাই যাচ্ছে 10%-এর সাথে 30 কেজির একটা সম্পর্ক। তার মানে 30 কেজি চালে কি লবণ না, 30 কেজি লবণের বর্তমান মূল্য সমান হচ্ছে এই যে 7,500 আছে এটা 10%, একদম সহজ, এটা 10% নেবেন। তাহলে এটার 10% হচ্ছে 750। তাহলে কয় টাকা বাড়লো? 30 কেজি বর্তমান চাল কত টাকা বাড়লো? 750 টাকা। এই 750 টাকা বাড়ায় 30 কেজি চাল এখন কম পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? দেখেন এখানে কি লিখে আছে, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা এবং প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে? তাইলে আমরা লিখতে পারি হচ্ছে, দেখেন এখানে লেখা আছে প্রতি কেজি চালের মূল্য হচ্ছে 32 টাকা আর প্রতি কেজি গমের মূল্য 11 টাকা। ঠিক আছে, 11 টাকা। তাইলে আমরা বলতে পারি হচ্ছে 1 কেজি গমের দাম হচ্ছে কত টাকা বলেন? 1 কেজি গমের দাম হচ্ছে 11 টাকা। 11 টাকা, 11 টাকা, তাই না? আপনারা একটু মিউট করবেন। আচ্ছা দেখেন, তাহলে 1 কেজি গমের দাম হচ্ছে 11 টাকা, তাহলে 160 কেজি গমের দাম কত হবে বলেন? 11 ইন্টু 160, তাহলে কত হবে? এটা গুণ করলে কত হবে? 1760 টাকা, 1760 টাকা। বুঝছেন সবাই? 1760 টাকা হবে। আচ্ছা এখন আপনাকে বলছে যে এই 1760 টাকা দিয়ে আপনি কত কেজি চাল কেনা যাবে। তাহলে আমরা যদি দেখি 32 টাকা, দেখেন 32 টাকা দিয়ে পাওয়া যায় 1 কেজি চাল, তাই না? তাইলে 32 টাকায় পাওয়া যায়, টাকায় কি হয়? পাওয়া যায় চাল 1 কেজি, তাই না? চাল কয় কেজি পাওয়া যায় বলেন? 1 কেজি। তাহলে এখানে হচ্ছে 1760 টাকায় পাওয়া যাবে কতটা? 1760 ডিভাইডেড বাই 32। এটা দিয়ে ভাগ করেন তো কত হয়? 55 কেজি। ভাগ করলে কত আসবে? 55 কেজি। এটা বুঝতে পারলাম
একটু বলেন আমাকে। 50 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে লেখা আছে হচ্ছে একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2 ড্রাম কিনলেন, মানে 2 ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে 868 লিটার এবং 980 লিটার দুধ রাখলেন। তার মানে এখানে 2টা ড্রাম আছে, ধরেন এই হচ্ছে একটা ড্রাম, আর এখানে ধরেন বড় আরেকটা ড্রাম আছে। তো এই ড্রামের মধ্যে তিনি যে কাজটা করলেন এটা হচ্ছে যে এই ড্রামে 868 লিটার দুধ রাখলেন, কথা বুঝছেন? আর এইটাতে রাখলেন হচ্ছে 980 লিটার দুধ, এটাতে 980 লিটার। তাহলে মোট এই দুইটাতে কত লিটার দুধ রাখলেন বলেন তো? 868 প্লাস 980 যোগ করলে কত হয় বলেন তো? কত হয়? 1848। এত লিটার দুধ রাখা গেছে। তার মানে তিনি দুইটাতে 1848 লিটার দুধ রাখছেন। প্রতি লিটার দুধের দাম যদি 35 টাকা হয়, তাহলে আপনাকে বলছি মোট দুধের দাম কত ছিল। তাহলে মোট ছিল হচ্ছে 1848, আর প্রতি লিটারের দাম যদি 35 হয়, তাহলে 1848কে আমরা গুণ করে দিব 35 দ্বারা, এটাই তো। এটা গুণ করলে কত আসে দেখেন, 64,680 আসে কিনা দেখেন, 64,680 এটা হয় কিনা দেখেন। জি, এটা কি আসছে কিনা উত্তর দেখেন তো। 64,680। এর পরেরটাতে বলা আছে কোন স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 4 জন অবশিষ্ট থাকে, ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমরা কি করব, 5, 8 এবং 20-এর লসাগু নিব। এই দুইটার লসাগু কত হবে? এই দুইটার লসাগু কত হবে? 40 লসাগু, 40। আর অবশিষ্ট কত থাকবে? 4। তাহলে অবশিষ্ট থাকলে আমরা যোগ করে দিব, তাহলে হচ্ছে 44। ঠিক আছে? আপনারা চাইলে এই ভিন্ন নিয়মের টোটাল ভগ্নাংশের প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস ইউটিউবে রাখা আছে, আপনারা করে নিতে পারেন। বুঝছেন? ভিন্ন নিয়মে টোটাল আমরা যে নিয়মে করি এই নিয়মের একটু ব্যতিক্রম স্টাইলে করাইছি। আচ্ছা, তো এখানের মধ্যে আপনাকে যে জিনিসটা করছেন দেখেন, ওইভাবে একটু চিন্তা করি আমরা। এই হচ্ছে টোটাল একটা বাঁশ, তাই না? এই একটা বাঁশ। বলেন তো এই বাঁশটা টোটাল বাঁশটা হচ্ছে আপনার কত? টোটাল বাঁশটা হচ্ছে আপনার 100%। টোটাল বাঁশটা কত পার্সেন্ট? 100%। 100%। 0.15 মানে 15%, এটা তো আমরা জানি। যেমন আমরা এইভাবে লিখতে পারি 0.15, এটাকে এইভাবে লেখা যায়, উপরে 15 নিচে 100। আবার 15 ইন্টু 1/100, 1/100 মানে হচ্ছে পার্সেন্ট লেখা যায়। তাহলে চালাকি করে একটা জিনিস দেখেন, এখানে বলছে যে 0.65 অংশ পানিতে, ধরেন এতটুকু পর্যন্ত পানিতে, তার মানে 65% পানিতে। আর এত অংশ হচ্ছে কাদায়, তার মানে 15 অংশ কাদায়। তাহলে আপনারা বলেন এই দুইটা মিলে 80% হয় না? 65 কাদা, এটা মিলে। তাহলে এই এতটুকু অংশ কত বলেন তো? মাত্র 20%। 20%। তাহলে এই 20% যে কথা, এখানে 4 মিটার সেম কথা কিনা? সেম কথা, বুঝছেন কিনা? তাইলে আমরা লিখতে পারি, দেখেন কত সহজ। 20% সমান হচ্ছে 4, 1% সমান আমরা কত লিখব? উপরে 4 নিচে 20। তাহলে 100% সমান কত হবে? 100% সমান 4 ইন্টু
100 ডিভাইডেড বাই 20। এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 5, 4 5 20 কেমন লাগলো বলেন? তাহলে টোটালটা হচ্ছে আপনার 20 মিটার। এই নিয়মটা কি ভালো লাগলো আপনাদের? প্রথম নিয়ম এটা। আচ্ছা দেখেন, প্রথমে 53 নম্বর, 2.5 মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চার 28,900 লিটার পানি ধরে। এর ভিতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট খরচ কত পড়বে? এটা আপনাকে বের করতে বলছে। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে। বিষয়টা আমি একটু বলে দিই আপনাদেরকে, একটু আইডিয়াটা দিব। আগে আইডিয়া ক্লিয়ার করি, তাহলে করতে সুবিধা হবে। প্রথমে আসেন ক্ষেত্রফল মানে কি। আমি এখানে খুব হালকা আপনাদেরকে বলবো, আপনারা ক্লাস করবেন, ডিটেলস ক্লাসগুলো করলে আরও ক্লিয়ার হবে। ক্ষেত্রফল মানে হচ্ছে এই একটা তল আছে না, শুধু একটা তল দৈর্ঘ্য প্রস্থ থাকলে তার ক্ষেত্রফল পাওয়া যায়। এর যে ভিতরের যে যতগুলো খালি অংশ, এই খালি অংশকে ক্ষেত্রফল বলে। এটা বুঝলাম। তাহলে আয়তন কি? আয়তন হচ্ছে, ধরেন এই হচ্ছে আমি চৌবাচ্চার মধ্যে প্রথমে আসেন খোলা চৌবাচ্চা বলতে কি বোঝায়? খোলা বলতে এই যে উপরের যে অংশটা আছে, উপরে এখানে উপরে একটা ঢাকনাটা, এই ঢাকনাটা থাকবে না, এটাকে খোলা বলে। তার মানে এইটা হিসাবে আসবে না, ঠিক আছে? তো আপনাকে যে জিনিসটা বলছে যে এখানের আয়তনটা বলে দিছে। আয়তন মানে হচ্ছে এই টোটাল চৌবাচ্চার খালি অংশ। ভালো করে বুঝেন, দৈর্ঘ্য প্রস্থ থাকলে তার ক্ষেত্রফল মানে এই টোটাল খালি অংশ, একটা তলের খালি অংশ। আর আয়তন বলতে মানে টোটাল এই যে চৌবাচ্চাটা দেখতেন ওইটার ভিতরের খালি অংশটা, ঠিক আছে? এটা হচ্ছে আয়তন। এটা আরেকটু ক্লিয়ার করেন। মানে আমি আপনাকে বলি, আয়তন বলতে বোঝায়, আয়তন আর ক্ষেত্রফল বলতে জিনিসটা আমি বলি তো হবে পাত লাগাতে হবে। তাহলে পাত কোথায় লাগাবেন? এই এক একটা দেওয়ালে। তাহলে আপনাকে প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। যেমন এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, এই দেওয়ালের ক্ষেত্রফল, এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে নি? চার দেওয়ালের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? এটা তাহলে এখানের মধ্যে যে জিনিসটা আছে, আচ্ছা এই হচ্ছে টোটাল চিত্রটা। তো এটার মধ্যে আমরা যে জিনিসটা করব, আমাদের যেহেতু চার দেওয়ালের ক্ষেত্রফল এবং নিচের তলের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এখানে যে জিনিসটা দেওয়া আছে দেখেন যে 2.5 হচ্ছে কি, 2.5 হচ্ছে আপনার 2.5 হচ্ছে 2.5 হচ্ছে গভীর। তার মানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 2.5, এটা হচ্ছে আপনার উচ্চতা। আর এখানে হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। যেহেতু এটা একটা বর্গাকার, তাহলে আমরা বলতে পারি এইটা যদি এ হয়, এটাও এ, আর এটা হচ্ছে উচ্চতা। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ ইন্টু এইচ বলতে এখানে 2.5, এটা হচ্ছে আপনার উচ্চতা, ঠিক আছে? তার মানে এইটা সমান কত? এখানে হচ্ছে 28,000, আমরা লিখলাম হচ্ছে 28,900 লিটার। যেহেতু এখানে হচ্ছে ঘনমিটারে নিতে হবে আমাদের, এজন্য আমরা কি করব, 1000 দ্বারা ভাগ করে দিব। কেন 1000 দ্বারা ভাগ করে দিব? কারণ আমরা জানি 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার, ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে এটার আয়তনটা মানে বের করলাম। এখন আমরা যে কাজটা করব দেখেন, যে বা
এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান এখানে হচ্ছে 28,900 আর নিচে হচ্ছে আপনার কত 1000 ইন্টু হচ্ছে 2.5 না লিখে আমরা এখানে 25 লিখতে পারি আর উপরে আমরা এখানে 10 দিয়ে দিব। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, দেখেন এগুলো আমরা বাদ দিলাম, 00 এটা বাদ দিলাম। এখন আপনারা কি করব, 25 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার সমান 25 দিয়ে যদি আমরা 289কে ভাগ করি তাহলে হবে 11.56। ঠিক আছে, এখন এই এক্স স্কোয়ার কি, এক্স স্কোয়ার হচ্ছে এই যে নিচের তল, যেটা এই তলের ক্ষেত্রফল। তাহলে তলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হচ্ছে 11.56, ঠিক আছে, বর্গমিটার। এটা হচ্ছে তার ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন আমরা ছাড় দেয়ালের ক্ষেত্রফল বের করব। তাহলে প্রত্যেকটা বাহু কত, তাহলে আমরা এ সমান √11.56 দিয়ে দিলাম। তাহলে এ সমান এইটার বর্গমূল কত হবে, এটার বর্গমূল হবে 3.4 যদি হয় তাহলে আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারি এটা হবে 3.4, এটাও হবে 3.4। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতাও আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করা, মানে এইটার ক্ষেত্রফল বের করা, এইটার ক্ষেত্রফল বের করা এবং এগুলার ক্ষেত্রফল বের করা। আমরা যদি যে কোনো একটা ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দেখেন এখানে দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে 3.4 আর উচ্চতা পাবো আমরা 2.5। এইরকম কয়টা আছে, চার দেয়াল মানে চারটা, আর উপরেরটা তো নিব না যেহেতু এটা খোলা বলছে। তার মানে এখন আমরা পরবর্তী স্টেপে আমরা কি করব আমরা একটু দেখব। ঠিক আছে, আমরা চার দেয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করব এখান থেকে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখেন আমরা শুধু এই যে নিচের তলের ক্ষেত্রফল আমরা আগে কত পাইছিলাম 11.56 প্লাস এইটার ক্ষেত্রে আমরা কত জানি 3.4 আর এটা হচ্ছে উচ্চতা হচ্ছে 2.5। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছি আমরা 3.4 ইন্টু হচ্ছে 2.5, চার দেওয়াল এবং চার দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে 11.56 প্লাস এগুলো যদি আমরা গুণ করি তাহলে হবে 34। তাহলে সব একসাথে যোগ করে দিব, সব একসাথে যোগ করলে হবে 45.56। এই এতটুকু পর্যন্ত হবে আপনার বর্গ মিটার। ঠিক আছে, এখন প্রশ্নতে বলা আছে হচ্ছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে। প্রতি বর্গমিটারে আছে মোট হচ্ছে চার দেয়াল এবং নিচের একটা থল, এই সব মিলে হচ্ছে 45.56 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে যদি আমরা ধরি তাহলে মোট খরচ কত হবে, মোট খরচ হবে 45.56 ইন্টু হচ্ছে কত 5, তাই না? তাহলে এইটা যদি আমরা করি তাহলে এখানে রেজাল্ট আসবে হচ্ছে 227.8। তার মানে এইটা উত্তর হচ্ছে কোনটা 227.80, মানে এটা হচ্ছে উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।